একটা সবুজ ধান ক্ষেত, তার পাশে মোটর দিয়ে তৈরি কৃত্রিম জলের ফোয়ারা, মাথার ওপর সোনালি রোদ। শীতের দুপুরে লাল রঙের সূর্যটার গায়ে গায়ে পাখি উড়ছে অনেক। জলের পাশে দাঁড়ালে মেয়েটির বেগুনি রঙের ফ্রক ভিজে যাচ্ছে। আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে না মেয়েটি, ওর একা লাগছে। দূরে পুকুরের পাশ থেকে ধীরে ধীরে মেয়েটি একজনকে হেঁটে আসতে দেখল। কাছে এলে স্পষ্ট দেখতে পেল। ও দেখল অবয়বটির পরনে মেরুন রঙের ছাপা শাড়ি। আরে, এ তো ওর মা! ওর মায়ের সামনে সামনে একটা হলুদ রঙের প্রজাপতি মেয়েটির দিকে এগিয়ে আসছে। মেয়েটি খিলখিল হাসতে শুরু করল। ওর মা ওর একটু কাছাকাছি এলেই ও আবার হাসতে হাসতে ওর মায়ের থেকে দূরে পালিয়ে যাচ্ছে। ওর মা ওকে কিছুতেই ধরতে পারছে না। ওর খুব আনন্দ হচ্ছে। ও ঠিক করলো আর একবার মাকে হারিয়ে ফেলে তারপর ও নিজেই গিয়ে মাকে জড়িয়ে ধরবে। পুকুরের কাছাকাছি যেতেই ও একবার পেছন ফিরে ওর মায়ের দিকে দেখল। ওর মা আর দৌড়চ্ছে না, ওর মা আর হাসছে না। তারপর মেয়েটি দেখল ওর মা হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। সোনালি রোদে ওর গোলাপি রঙের মা মিলিয়ে যাচ্ছে ধান খেতে, আকাশে। মেয়েটি একা পুকুরের পাশে দাঁড়িয়ে। ওর এবার ঠান্ডা লাগছে। একটা অন্ধকার গোল হয়ে পুকুরের মাঝখান থেকে উঠে আসছে। ঠিক তখনই বিয়াসের স্বপ্নটা ভেঙে গেল। একটা তীব্র আওয়াজে ঘুমটা ভেঙে যেতে বিয়াস বিছানায় উঠে বসল। চোখ খুলে নিজের অন্ধকার ঘরে কিছুক্ষণ অপেক্ষা করল। ও বোঝার চেষ্টা করল কি হলো। ওর বিশ্বাস হচ্ছে না যে ও স্বপ্ন দেখছিল। ওর মা এত স্পষ্ট ছিল, মনে হচ্ছিল যেন এই মাত্র ও মাকে সামনে থেকে দেখল। বিয়াস এবার স্বপ্নটাকে ভাবার চেষ্টা করল। স্বপ্নের ভেতরের সেই ছোট্ট মেয়েটি হয়ে যেতে চাইল আবার। কিন্তু ও হঠাৎ এই স্বপ্নটা দেখল কেন? ওর মাকে এত স্পষ্ট কেন দেখল? ও কতবার এভাবে ওর মাকে ভাবতে চেয়েছে, কিন্তু কখনো মায়ের এমন স্পষ্ট চেহারা মনে করতে পারেনি। আর আজ ঠিক তখনই আবার একটা প্রবল শব্দ হলো জানলায়। বিয়াস তাড়াতাড়ি বিছানা থেকে নেমে জানলার কাছে গেল। খেয়াল করলো বাইরে প্রবল ঝড় উঠেছে। বিয়াসের ঘরের ডান দিকের পুরো দেওয়াল জুড়ে জানলা। কাঁচ নামিয়ে রাখলেও কাঁচের পাল্লাগুলো আটকানো ছিল না, তাই হাওয়ার দাপটে কাঠের পাল্লাগুলো দড়ম দড়ম শব্দ করছিল। পেল্লাই জানলা, সেই শব্দে ঘুমের মধ্যে বিয়াসের বুক কেঁপে উঠেছিল। তাড়াহুড়ো করে জানলা বন্ধ করে বিয়াস ড্রয়ার থেকে মোমবাতি হাতড়াল। কারেন্ট গেছে আগেই। দার্জিলিংয়ের বর্ষাকালটা বিয়াসের একটু ভয় ভয়ই করে। লাইটার দিয়ে পরপর 4টে মোমবাতি জ্বালিয়ে ও ঘরের বিভিন্ন জায়গায় রেখে দিল। রাত 3টে বাজে। ও ভাবল এখন জেগে বসে থাকার কোনো মানে হয় না। বিছানায় বসে ও স্বপ্নটা নিয়েই ভাবছিল। চোখ বন্ধ করে শুয়ে বিয়াস আবার ঘুমানোর চেষ্টা করল। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়ল। পরদিন সকালে 6:30টার অ্যালার্মে ঘুম ভাঙল বিয়াসের। বিয়াস দাশগুপ্ত, দার্জিলিং কলেজের ইংরেজির প্রফেসর। এখানেই ওর চাকরি জীবনের প্রথম 1 বছরও কাটিয়ে ফেলল। নিজের ছোটবেলা বিয়াস ডুয়ার্সেই কাটিয়েছে, তবে একেবারে পাহাড়ে নয়। ওর বাড়ি মালবাজারে, সেখানে ওর মায়ের বাড়ি। বিয়াসের বাবা সৌমাল্য দাশগুপ্ত অবশ্য কলকাতারই লোক, ইঞ্জিনিয়ার ছিলেন। খুব ছোটবেলায় একটা দুর্ঘটনায় বিয়াস ওর মাকে হারিয়েছে। তারপর থেকে ও আর ওর বাবা মালবাজারের বাড়িতেই থাকত। ওদের দুজনেরই মনে হয়েছিল ওইখানে থাকলে ওরা বিয়াসের মায়ের স্মৃতির কাছাকাছি থাকতে পারবে। তারপর তো 25টা বছর বাপ মেয়ে দুজনে মিলে মায়ের বাড়িতে। সেখানে মায়ের বাগানের গাছ পরিচর্যা করে মায়ের সংস্পর্শের ছায়াতে কাটিয়ে ফেলল 25টা বছর। মাঝের কয়েকটা বছর বিয়াস অবশ্য কলেজ ইউনিভার্সিটিতে পড়াশুনো ইত্যাদির কারণে দিল্লিতে ছিল। তখন কিছুদিন ওর বাবা একেবারে একা ছিলেন। তারপর ফিরে এসে এক অন্য বাবাকে দেখেছিল বিয়াস। ততদিনে ভুলে যাওয়ার রোগ থাবা বসিয়েছিল ওর বাবার মধ্যে। প্রায় কোনো কিছুই বাবার আর মনে থাকত না। অনেক চিকিৎসা, ডাক্তার, কত কিছু চেষ্টা করেছিল বিয়াস, কোনো লাভ হয়নি। ওর বাবার ভুলে যাওয়ার অসুখ আরও বেড়েছে। বিয়াসের ভয় হয় একদিন ওকেও হয়তো ভুলে যাবে ওর বাবা। ডাক্তার অবশ্য সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়নি। তবে ওর বাবার এখনও তেমন বাড়াবাড়ি হয়নি। উনি নিজেও মেয়ের কাছে যতবার ফোন করেন
ততবারই নিজেকে নিয়ে খোদক্তি করেন। ও, এই হলো ওর বাবাকে নিয়ে আর একটা সমস্যা। ফোন করে খোঁজখবর নিয়েও ফের ভুলে যান। ফলে বারবার ফোন করে একই প্রশ্ন করেন। আগে স্বাভাবিক সময়ে দিনে নিয়ম করে 2-3 বার ফোনে কথা হতো ওদের, এখন কোনো হিসেব থাকে না। অনেক সময় বিয়াস কাজের মধ্যে থাকে, মিটিংয়ে থাকলে বাবার ফোন ধরতে পারে না। ও একবার বাবাকে বলে ফেলেছিল, মনে থাকে না যখন এই প্রশ্নগুলো করো না, আর আমি নিজে ঠিক খেয়ে নেবো বাবা, দিনে 10 বার ফোন করে এক উত্তর দিতে দিতে আমি ক্লান্ত। তারপর ওর বাবার সে কি পাহাড় সমান অভিমান। সেদিন তারপর আর একবারও উনি বিয়াসের ফোন ধরেননি। বাবার মান ভাঙাতে বিয়াস পরদিনই বাড়ি ছুটে গিয়েছিল। বিয়াস বোঝে ওর বাবা আঘাত পায়, নিজেকে বারবার দোষারোপ করে, কিন্তু বাবাকে বুঝলেও কাজের মধ্যে সবসময় বিয়াসের মাথা ঠিক থাকা সম্ভব নয়। ফোন না ধরলেও বাবার আবার উল্টো টেনশন। তাই বিয়াস আজকাল খুব শান্ত হয়ে বাবাকে সামলায়। তবে কয়েক মাস হলো বাবাকে এখন আর ওকে একা একা সামলাতে হয় না, আরেকজন এসেছে ওর সঙ্গে দায়িত্ব ভাগ করে নেওয়ার জন্য। তাই ও হাঁপ ছেড়ে বেঁচেছে। ওর বাবা এখন আর অযথা বিয়াসকে নিয়ে টেনশন করেন না। বোঝেন বিয়াসের জীবনে নতুন মানুষ এসেছে, তাই তিনি এখন বেশ নিশ্চিন্ত। এই রে, বিছানা ছেড়ে বিয়াস প্রায় লাফিয়ে নামল। ওর চোখটা আবার লেগে গিয়েছিল। 7টা বেজে গেছে। ও জানলাটা খুলে বাইরের আবহাওয়াটা বোঝার চেষ্টা করল। আকাশটা কেমন থম মেরে আছে, একটু একটু মেঘলাও, ব্যাস। আর কি, ধুর, এমনিতেই দার্জিলিংয়ের ওয়েদারে এই রোদ এই বৃষ্টি, তার মধ্যে এই বর্ষাকালে সকালে এই মেঘ, মানে পুরো দিনটা এমন মেঘলা হয়েই থাকবে, সেটাও ভালোই বুঝল। ও আর দেরি না করে প্র্যাকটিসে বেরোবে বলে তৈরি হয়ে নিল। রাস্তায় বেরিয়ে হাঁটতে হাঁটতে অন্যান্য দিনের মতো আজকেও অনেকের সঙ্গে ওর দেখা হয়ে যাচ্ছিল। তবে সবাই আজ কেমন ঝিম মেরে আছে। ওয়েদারটাই এমন, দিনের শুরুটা এমন ঝিম মেরে থাকলে দিনটা ভালো যায় না। বেশ বোঝে ওয়েদারের সঙ্গে মনের একটা গভীর যোগ আছে। কালকে রাতের ঝড়ের প্রভাব আজকে রাস্তার সর্বত্র দেখতে পাচ্ছিল। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বড় বড় গাছ পাথর। বিয়াস জিমে ঢুকল, দেখল সৌনক এখনো আসেনি। সৌনক ওর কলেজের বন্ধু, এখন একজন রিপোর্টার। বিয়াস জিম থেকে বেরিয়ে সৌনককে একটা ফোন করল। ওপাশ থেকে কলটা রিসিভ হলো না। ও একটু ভেবে ছেড়ে দিল। মিসড কল দেখলে সৌনক নিশ্চয়ই কল ব্যাক করবে। ও ফিরে এলো বাড়িতে। বিয়াস বাড়ি ফিরেই ঝড়ের গতিতে ফ্রেশ হয়ে খাবার বানিয়ে রেডি হলো। গাড়িতে বসে দেখলো হাতে বেশি সময় নেই। ওর 10টা থেকে ফার্স্ট ইয়ারের একটা ক্লাস নেওয়ার কথা, আর মিনিট 15 সময় আছে হাতে। এখন আর একটাও ফোন করা যাবে না। কিছুদিন ধরে বিয়াস একটা পেপার রেডি করছে বলে খুব খাটছে। যতটা সময় নিজেকে আরও দেওয়া যায় তাই ভেবে ও সেকেন্ড হাফের ক্লাসগুলো একটু এগিয়ে এনেছে। তবুও ম্যানেজ করতে পারছে কই। বাবা কত ডিসিপ্লিন ছিল, আর ও এখনও সব দিক সামলাতে শিখল না। একটা দিক ঠিক করতে গিয়ে আর একটা দিক ছড়িয়ে ফেলে। গাড়ি স্টার্ট করে বিয়াস একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলল। বাবার কথা ভাবতেই ওর কালকের কথা মনে পড়ে গেল। কাল ফোনে কথা বলার সময় ওর বাবা বারবার ওকে একবার বাড়ি যাওয়ার কথা বলছিল। তাই তো বিয়াসের হঠাৎ মনে পড়ল বাবা কাল রাতে ওর ফোন ধরেননি, আজকেও আর ফোন করা হয়নি। ও ঠিক করলো ক্লাসে ঢোকার আগে একবার কথা বলে নেবে। পার্কিংয়ে স্রোতস্বিনীর সাথে বিয়াসের দেখা হয়ে গেল। স্রোত ওর কলিগ। বিয়াসের কলিগদের মধ্যে স্রোতই ওর সবচেয়ে ভালো বন্ধু। স্রোতের সাবজেক্ট অবশ্য ইকোনমিক্স। ওকে দেখে স্রোত প্রশ্ন করল, কিরে, কখন থেকে ডাকছি তোকে, কি এত ভাবছিস? ওরা দুজনে একসাথেই পা চালাচ্ছিল। বিয়াস ফোনে বাবার নাম্বার ডায়াল করতে করতে বলল, খেয়াল করিনি রে। স্রোত করিডোরের উল্টো দিকে চলে যাবার আগে আরেকবার জিজ্ঞেস করল, এই সব ঠিক আছে? সকালে আজ ফোন করলি না, আমি করলাম ধরলি না। বিয়াস ওকে হাত নেড়ে কানে ফোন চেপে দ্রুত করিডোর পেরিয়ে গেল। বিয়াসের যাওয়ার দিকে মুহূর্তকাল তাকিয়ে থেকে স্রোত চিন্তিত মুখে ক্লাসের দিকে পা বাড়াল। লাঞ্চে কমন রুমে বসে বিয়াস কাল রাতের স্বপ্নটার কথা ভাবছিল। সকাল থেকে মাঝে মধ্যেই ওর ওই স্বপ্নটার কথা মনে পড়ে যাচ্ছিল। রাত থেকে এই দৃশ্যগুলো কিছুতেই ভুলতে পারছে না। বাবাও কাল বাড়ি যেতে বলেছিল, আর কালই ও মাকে স্বপ্নে। ও আবার বাবাকে ফোনে ট্রাই করতে শুরু করলো। ওর বাবা ধরলেন না, সকালেও ধরেননি। স্রোত ওর পাশে এসে বসতে বসতে জিজ্ঞেস করল, কিরে, আবার অন্যমনস্ক?
কি হয়েছে বলবি? বিয়াস একটু ভেবে সবটা খুলে বলল স্রোতকে। স্রোত অনেকক্ষণ ওর মুখের দিকে চেয়ে বিয়াসের হাত চেপে ধরে বলল, আমি যা বলবো শুনবি? বিয়াস চোখে প্রশ্ন নিয়ে তাকালো ওর দিকে। স্রোত বলল, এক্ষুনি বেরিয়ে পড়, আজ কাকুর কাছে যা। বলে ভরসার চোখে তাকালো বিয়াসের দিকে। বিয়াস একটুক্ষণ কি ভেবে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ওর মনে হলো স্রোত ঠিকই বলেছে। স্রোতের হাত দুটো মুঠোয় একবার ধরে ছেড়ে দিল বিয়াস। ওর চোখ দুটো নিঃশব্দে স্রোতকে ধন্যবাদ জানালো।